ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা অব্যাহত, ইরানে নিহত আরও 2। ইসরায়েলের বিচারের পর আলোচনায় ফিরতে চায় ইরান। চীন পাকিস্তানের সঙ্গে ত্রিপক্ষীয় নতুন জোটে বাংলাদেশ যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সম্মতি, অর্থনৈতিক সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যয়। ময়মনসিংহের ফুলপুর ও তারকাকান্দায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 11 জনের, নাটোরে বাসের ধাক্কায় অটোরিকশার 4 যাত্রীর মৃত্যু। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ধসে পড়ল কুয়াকাটা মেরিন ড্রাইভ সড়কের একাংশ, পরিকল্পিত ও নিম্নমানের কাজের অভিযোগ। বালির উপর ফিলিং করলে সে কাজটা খুব একটা টেকসই হয় না। এতটাই দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির কারণে এই মেইন ড্রাইভটা এই কিছুদিনের ভিতরে ভাঙিয়া এই পড়ে গেছে, তছনছ হয়ে গেছে। কুষ্টিয়া ইউপি চেয়ারম্যানের চাঁদাবাজি হামলা, জবরদখলে অতিষ্ঠ এলাকাবাসী, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, এলাকায় ত্রাসের রাজত্ব। এবং আশা জাগিয়েও এবার আম রপ্তানিতে আসেনি কাঙ্ক্ষিত সাফল্য, 6,500 টন লক্ষ্যমাত্রার বিপরীতে গেছে মাত্র 21 টন। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছে আমি রাবিয়া ইসলাম স্নেহা। চীনের ইউনান প্রদেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, যেখানে যৌথ একটি ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়েছে 3 পক্ষ। স্থানীয় সময় শুক্রবার অনুষ্ঠিত ওই বৈঠকে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান উইডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকী উপস্থিত ছিলেন। ত্রিপক্ষীয় ওই বৈঠকে সব পক্ষই সহযোগিতার উন্মুক্ততা, অন্তর্ভুক্তি, সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা এবং বিশ্বাসের নীতি দ্বারা পরিচালিত হওয়ার পাশাপাশি জয় জিতের সহযোগিতায় কাজ করবে বলে সম্মত হয়েছে। সেই সঙ্গে বৈঠকে উপনীত সমঝোতা বাস্তবায়নের জন্য 3টি পক্ষই যৌথ একটি ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়েছে। ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 11 জনের। গতরাতে আলাদা দুর্ঘটনায় এসব ঘটনা ঘটে। আর নাটোরে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার 4 জন নিহত হয়েছেন। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন শামীম হোসেন। ময়মনসিংহের ফুলপুরে হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের বাস হালুয়াঘাটগামী যাত্রীবাহী মাহেন্দ্র অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রটি পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মাহেন্দ্রের 6 যাত্রী নিহত হন। আহত অবস্থায় 5 জনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনা আয়াদি হালুয়াঘাটের গাড়িটা রানিং গাড়ি, আর উনি 6 জন মারা গেছে। মাইন্ড সরায়া জিনিস আমরা সব সরায়া দেবলা তুললা, লাস্ট তুললা পরে এক সাইডে করলাম। আরো 3-4 জন হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের গাড়ি তারাও লেগে গেছে, গাড়ি পুড়ে ফেলছে। ঠিক আছে, এলাকার জনগণ ঠিক আছে উত্তেজিত হয়ে ঠিক আছে আমাদের এলাকায় ঠিক আছে ওই সুখের মাথা ঠিক আছে চলতেছে। বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার। যতটুকু আমি জানছি যে চালক এবং হেল্পার বা বাসের যারা কর্মচারী সবাই যারা পলাতক আছে। আমরা চেষ্টা করতেছি, জনগণকে বোঝাচ্ছি যে রাস্তাটা এবং এখানে আসতেছে, বাসটাকে আমরা থানার মধ্যে নিয়ে যাব এবং রাস্তাটা খেয়ে যাব। এদিকে নাটোর সদরে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার 4 জন নিহত হয়েছেন। বিকেল 5টার দিকে বনবেলঘড়িয়া বাইপাস সংলগ্ন নাটোর মহিলা কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হন। পরে আহত 3 জনকে হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় 2 জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেল্পার পালিয়ে গেছেন। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে কুয়াকাটা মেরিন ড্রাইভ সড়কের একটি বড় অংশ। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর নিম্নমানের কাজ আর পরিকল্পনাহীনতা এই বিপর্যয়ের মূল কারণ বলে অভিযোগ স্থানীয়দের। সাইদ ইব্রাহিমের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। সৌন্দর্য বর্ধন আর পর্যটকদের যাতায়াতের সুবিধার্থে কুয়াকাটায় প্রায় 5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে সাগর পাড়ের মেরিন ড্রাইভ সড়ক। তবে কাজ শেষ হওয়ার আগেই জোয়ারের পানিতে ধসে পড়েছে রাস্তাটির বড় একটি অংশ। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজ আর পরিকল্পনাহীনতা এই বিপর্যয়ের মূল কারণ। উঠে এসেছে স্বজনপ্রীতির অভিযোগও। বালির উপর ফিলিং করলে সে কাজটা খুব একটা টেকসই হয় না। এখানে এতটাই দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির কারণে এই মেইন ড্রাইভটা এই কিছুদিনের ভিতরে ভাঙিয়া এই পড়ে গেছে, তছনছ হয়ে গেছে। সরকারের কোটি কোটি টাকা লোকসান হয়ে গেছে।
কুয়াকাটা পৌরসভার আওতায় ১৩০০ মিটার দীর্ঘ এই রাস্তা নির্মাণের প্রকল্প নেওয়া হয় IUIDP ফেজ 2 এর অধীনে। ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আবরার ট্রেডার্স, SM ট্রেডার্স ও মোল্লা ট্রেডার্স ৩ ভাগে কাজ পায়। একাধিক সূত্র জানায় সব প্রতিষ্ঠানই পৌর মেয়রের ঘনিষ্ঠজনের মালিকানাধীন। এ পর্যন্ত প্রায় ১.৫ কোটি টাকার বিল উত্তোলন করেছে এই প্রতিষ্ঠানগুলো, অথচ ঠিকমতো কাজ শেষ হওয়ার আগেই প্রকল্প ধসে পড়েছে। একাধিকবার ফোন দিলেও সংশ্লিষ্ট ঠিকাদারদের কারো সাথেই যোগাযোগ করা সম্ভব হয়নি। প্রকল্পটির দুর্নীতি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেপ্টেম্বর মাসে যখন আমরা প্রশাসকের দায়িত্ব পাই, আমাদের এসিল্যান্ড ওখানে প্রশাসক হিসেবে রয়েছেন, আমরা কাজের নিম্নমান দেখে সাথে সাথে কাজ বন্ধ করে দিয়েছিলাম। এই পাকা রাস্তা নির্মাণের পূর্বে পানি উন্নয়ন বোর্ডের সাথে ওই নির্মাণ কর্তৃপক্ষ কোনো আলোচনা করেন। এই কাজটি করার আগে পরিবেশের কোনো ছাড়পত্র নেওয়া হয়নি। এক্ষেত্রে আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যার একটি তদন্ত কমিটি গঠন করেছে, আমাকে আহ্বায়ক করে, যে কমিটিটি আগামী 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন সরেজমিনে সবকিছু যাচাই বাছাই করে তারপর তারা তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। কুয়াকাটার পর্যটন কেন্দ্রিক এই প্রকল্প এখন নাগরিকদের চোখে পরিণত হয়েছে ব্যর্থতার প্রতীকে। ১.৫ কোটি টাকা খরচের পরও উদ্বোধনের আগেই ধসে পড়া সড়ক নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় সরকার ব্যবস্থার জবাবদিহিতা নিয়েও। সবাই চাইছেন নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ফেনীর ফুলগাজীতে মুহুরী ও সিলোনিয়া নদীর 2 স্থানে বাঁধ ভেঙে প্লাবিত হওয়া 5টি গ্রামের পানি নামতে শুরু করেছে। এতে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। ফেনীর ফুলগাজী উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের ঘরবাড়ি, ফসলি জমি, গ্রামীণ সড়ক, ভেসে গেছে পুকুরের মাছ। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন হতদরিদ্র, দিনমজুর ও প্রান্তিক চাষিরা। এমন পরিস্থিতিতে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। শুক্রবার বিকেলে বাঁধের ভাঙন পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের পূর্বাঞ্চল কুমিল্লার প্রধান প্রকৌশলী। এ সময় তিনি বাঁধ মেরামতের আশ্বাস দেন। সকালে পর থেকে পানি একটু একটু কমতেছে। আমরা যারা ঘরবাড়ি ছাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছিলাম, এখন আমরা আস্তে আস্তে ঘরবাড়ির দিকে যাইতেছি। বিলোনিয়া থেকে যে আসা মোহনী নদীর যে টেকসই একটা বাঁধ চাই, আমরা ত্রাণ এবং সহায়তা কোনো কিছু চাই না, আমরা একটা টেকসই স্থায়ী একটা বাঁধ চাই। কুষ্টিয়ায় এক ইউপি চেয়ারম্যানের চাঁদাবাজি, হামলা, জবরদখলে অতিষ্ঠ এলাকাবাসী। নিজস্ব বাহিনী দিয়ে প্রকাশ্যে চালাচ্ছেন অস্ত্রের মহড়া, এলাকায় সৃষ্টি করেছে ত্রাসের রাজত্ব। প্রতিবাদ করলেই এলাকাবাসীর উপর নেমে আসে অমানবিক নির্যাতন। হামলা করা হয় বাড়িঘরে। তার নির্যাতনের হাত থেকে বাদ পড়ে না এলাকার নারী ও শিশুরাও। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 14 জুন সকাল 9:30 জমি দখলে বাধা দেওয়ায় এলাকাবাসীর ওপরে হামলা চালায় কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তী হাজরার ইউপি চেয়ারম্যান টিপু বাহিনীর সদস্যরা। এতে নারী শিশুসহ আহত হয় অন্তত 6 জন। দীর্ঘদিন ধরে এই ইউপি চেয়ারম্যান টিপু বাহিনীর চাঁদাবাজি, হামলা, জবরদখলে অতিষ্ঠ এলাকাবাসী। নিজস্ব বাহিনী দিয়ে প্রকাশ্যে চালান অস্ত্রের মহড়া, এলাকায় সৃষ্টি করেছেন ত্রাসের রাজত্ব। প্রতিবাদ করলেই এলাকাবাসীর ওপর নেমে আসে অমানবিক নির্যাতন। তার নির্যাতনের হাত থেকে বাদ পড়েন না এলাকার নারী ও শিশুরাও। আমার টাকা দেওয়া লাগবে, কৃষির টাকা ভাই, চাঁদা দেওয়া লাগবে, কৃষির চাঁদা চাচ্ছি দাও, না দিলি বাড়ি গাড়ি পুরা কিচ্ছু হবো না। আমলিকের দল করে, তার প্রভাব অনেক, তার সন্ত্রাসী বাহিনী আছে, তাদের দিয়ে আমাদের উপর অত্যাচার করে বা চাঁদা চায় আমার কাকার কাছে। আজকে ধরেন পরিকল্পনাভাবে বাড়ির ভিতর ডাকি নিয়ে যাওয়া হচ্ছে, মারেছে আমার চাচার, ভাবির, স্বাস্থ্য ভাই। স্থানীয়রা বলছেন এসব ঘটনায় বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও মেলে না কোনো প্রতিকার, উল্টো হতে হয় নির্যাতনের শিকার। তাই এই টিপু বাহিনীর হাত থেকে মুক্তি পেতে প্রশাসনের কঠোর পদক্ষেপ চায় তারা। ওরা বালু নিয়ে ভরতেছে রাত্রে আধারে, রাত্রে 2টা-3টা বাজে, অস্ত্র নিয়ে ঘরে, চাইনিজ কুড়াল নিয়ে ঘরে। আমরা তো আতঙ্কে বাইরে বাড়িতে পারি না। বিচার সেটা থানায় করার জন্য গেছে, তাদের বিচার হয়নি এবং আমার নানা এবং আমার মামা দুজনকে তারা নিয়ে যেয়ে থানায় আটকে রেখেছে, বন্দি করে রেখেছে। যাতে বিচার হয় সেইটা আমরা শান্ত সতের যাতে বাস করে পারে সেইটা আমি চাই। তবে অভিযুক্ত ওই ইউপি চেয়ারম্যান টিপু খানের দাবি, এ ধরনের কোনো ঘটনার সাথে জড়িত নন তিনি। এলাকাবাসীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আসলে এটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক আমি মনে করি, সম্পূর্ণ বানোয়াট। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই এবং আমি এই সম্পর্কে কোনো আমার
ধ্যান ধারণা নেই। পুলিশ বলছে বিষয়টি খতিয়ে দেখছেন তারা, দিচ্ছেন দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস। তাকে তো আমি একবার ধরছি, এর আগে একবার ধরিয়ে প্রায় 2 মাসের মতো জেলে ছিল। আবারও আমি আমার মতো চেষ্টা করতেছি ভাই। ও হলো স্পেসিফিক অভিযোগ তো কেউ দেয় না, তারপরে আমরা আমাদের মতো করে দেখি। শুধু আশ্বাস নয়, এলাকায় শান্তি ফিরিয়ে আনতে দ্রুতই চেয়ারম্যান টিপু সহ এই বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটিই প্রত্যাশা স্থানীয়দের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। মাদারীপুরে চাল, শাকসবজি ও মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিবশঙ্কর রবিদাস। শিবশঙ্কর, আপনি আমাদের জানাবেন এই যে দাম বৃদ্ধি, এই বৃদ্ধির কারণটা কি, সেই সাথে জানাবেন দাম বাড়তি নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন। হ্যাঁ স্নেহা, আপনি যেমনটা বলছিলেন, আসলে গত এক সপ্তাহের তুলনায় কিন্তু মাদারীপুরের বিভিন্ন বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আমরা বাজারগুলো সকাল থেকে ঘুরে দেখেছি যে এখানে সবজির দাম, বেগুন, আলু, কাঁচামরিচ, ধনেপাতা, ধুন্দুল সহ বিভিন্ন সবজিতে প্রায় দ্বিগুণ দাম বৃদ্ধি পেয়েছে। যেখানে আগে 15 টাকা ছিল আলু, সেখানে আজকে 25 টাকা কেজি। যেখানে বেগুন ছিল 40 টাকা, ধুন্দুল ছিল 40 টাকা, সেগুলো কিন্তু হচ্ছে ক্রেতাদের 80 টাকা কেজিতে। ধনেপাতা ছিল 100 টাকা, সেখানে আজকে 200 টাকা কেজিতে কিনতে হচ্ছে। এবং মুরগিতে কিন্তু সব ধরনের মুরগিতে দাম বৃদ্ধি না পেলেও সোনালী মুরগিতে আমরা দেখেছি যেখানে 320 টাকা ছিল, যেখানে 280 টাকা ছিল, আজকে কিন্তু সেখানে বাজার দর হচ্ছে 320 টাকা কেজি, মানে 40 টাকা কেজিতে দাম বৃদ্ধি পেয়েছে। এবং চিকন চালে আপনার 8 থেকে 10 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে। মোটা চালে দাম বৃদ্ধি পেয়েছে 3 থেকে 4 টাকা। এবং সেই সাথে কিন্তু মাছের দাম কিন্তু খুব একটা বৃদ্ধি পায়নি। আমরা দেখেছি ইলিশ মাছের দাম কিন্তু এর মধ্যে কেজিতে 3 থেকে 400 টাকা কেজিতে কিন্তু দাম আরও কমেছে। তবে অন্য অন্য আপনার মশলা জাতীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু একই পর্যায়ে রয়েছে, খুব একটা বৃদ্ধি পায়নি। তবে এই নিয়ে কিন্তু ক্রেতাদের মধ্যে মারাত্মক ধরনের একটা সংকট তৈরি হয়েছে। ক্রেতারা কিন্তু বলছেন আসলে শুরুতেই যদি এই অবস্থা হয় তাহলে সামনের দিনগুলোতে আরও কত না বৃদ্ধি পাবে। এবং বিক্রেতারা কিন্তু বলছেন যে আগামীতে দাম বাড়ার আরও সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু ক্রেতাদের মাঝে একটা আসলে যারা মধ্যভোগী আয়ের মানুষ তাদের মধ্যে কিন্তু একটা নিরাশা কাজ করছে এবং তারা কিন্তু একটা মনে মনে একটা খুবই একটা সংকট তৈরির একটা আশঙ্কা করছেন। এবং তারা এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। শিবশঙ্কর, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, মাদারীপুর থেকে বাজার দরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বাড়ছে করোনার প্রকোপ, হাসপাতালগুলোতে চলছে প্রস্তুতি। জয়পুরহাটের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজা, আপনি আমাদের জানাবেন জয়পুরহাটে করোনায় কতজন শনাক্ত হয়েছে, সেই সাথে জেলায় পর্যাপ্ত কিট মজুত রয়েছে কিনা। ধন্যবাদ স্নেহা। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরের 250 শয্যা জেনারেল হাসপাতাল। এই হাসপাতালটিতে আমি আজকে সকালে খোঁজ দিয়েছি এবং জেলা সিভিল সার্জন অফিসে খোঁজ দিয়েছি যে গত কয়েকদিন কিন্তু খুব একটু মানুষের সমস্যার সৃষ্টি হয়েছিল যে জয়পুরহাটের কিন্তু এখানে করোনা পরীক্ষার জন্য কোনো কিট ছিল না বা কোনো পরীক্ষার কোনো ব্যবস্থা ছিল না। তো এখানে আজকে ভালো খবর হচ্ছে যে শুধুমাত্র 250 শয্যা জেনারেল হাসপাতালে সীমিত পরিসরে কিন্তু এখানে করোনার কিট এখানে সরবরাহ করা হয়েছে। কিন্তু 5টি উপজেলা অর্থাৎ সিভিল সার্জন যে চাহিদা দিয়েছিল যে করোনা পরীক্ষার জন্য উপজেলা গুলোতে এই করোনা পরীক্ষার জন্য চাহিদা দিয়েছিল, সেই চাহিদা অনুযায়ী আসেনি। আজকেই কিন্তু কিট এখানে এই জয়পুরহাট 250 শয্যা জেনারেল হাসপাতালে এখানে কিট এসেছে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাটে গত 13 তারিখে এই 13 জুন জয়পুরহাটে করোনা শনাক্ত হয় আক্কেলপুরের একজন 50 বছর বয়সী নারী। সে নারী কিন্তু প্রথমে টিএমএসএস বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে শনাক্ত হওয়ার পর শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এখন ভর্তি আছেন। আজ সকালেও আমি শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে সেই করোনা পরিস্থিতি এখন মোটামুটি তার উন্নতির দিকে যাচ্ছে আর কি। তো সর্বোপরি এখানে একজন করোনা শনাক্ত হয়েছে
মক্কেলপুর উপজেলায়, এবং এখানে এতদিন পরীক্ষা নিরীক্ষার কোনো কিট ছিল না বা কোনো ব্যবস্থা ছিল না দেখেই হয়তো বা এখানে ওইভাবে পরীক্ষা করতে পারেনি, এ কারণেই কিন্তু শনাক্ত কিন্তু হয়নি। তবে আজ থেকে করোনা পরীক্ষা কিট এসেছে, এখন হয়তো পরীক্ষা শুরু হবে। আর একটা বিষয় জানিয়ে রাখি যে উপজেলাগুলোতে 5 শয্যা বিশিষ্ট একটি করোনা আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করতে বলা হয়েছে, এবং এখানে আজ থেকেই জয়পুরহাট 250 শয্যা জেনারেল হাসপাতালে 15 শয্যা বিশিষ্ট আইসোলেশন করার একটা প্রস্তুতি চলছে, এবং মোটামুটি যে এখানকার তত্ত্বাবধায়ক রাশেদ মোবারক জুয়েল তিনি আমাকে যেটি জানিয়েছেন, তো এখানে যে সাধারণ মানুষের মধ্যে যে জেলা স্বাস্থ্য বিভাগ যেটি আমাকে জানিয়েছেন যে সাধারণ মানুষের মধ্যে যে সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন রকমের সচেতন করার জন্য বিভিন্ন কর্মসূচি তারা হাতে নিয়েছেন, এবং তারা এই বার্তাটি পৌঁছায় দিচ্ছেন। কিন্তু সেই হিসাবে কিন্তু এখনো যে সাধারণ মানুষের মধ্যে হাসপাতালগুলোতে এবং সাধারণ জনসম্মুখগুলোতে কিন্তু এখানে মাস্ক ব্যবহার বা সেরকম কিন্তু কোনো পরিস্থিতি কিন্তু আমরা দেখতেছি না, যে স্বাস্থ্য সচেতন সাধারণ মানুষ কিন্তু হচ্ছে না। তো স্বাস্থ্য সচেতন হওয়া দরকার। তো এখানে ছোট্ট করে আপনি যদি একটু বলেন যে আপনাদের হাসপাতালের পরিস্থিতি কি? আসসালামু আলাইকুম। রাশেদ মোবারক জুয়েল, উনি তত্ত্বাবধায়ক হাসপাতাল। আসসালামু আলাইকুম। আমাদের এখানে করোনার পুরো প্রস্তুতি রেডি আছে। আমাদের এখানে 15 বেডের আইসোলেশন ওয়ার্ড চালু করাই আছে, এবং আমাদের এখানে স্বাস্থ্য অধিদপ্তর থেকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট এখানে মজুদ আছে। আমাদের এখানে পরীক্ষা করা হচ্ছে আর কি। ধন্যবাদ আপনাকে। তো এই ছিল আমার জয়পুরহাটের করোনা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। রেজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম জয়পুরহাটের করোনার সর্বশেষ পরিস্থিতি। দেশব্যাপী যখন ডেঙ্গু চোখ রাঙাচ্ছে, ঠিক তখন নড়াইল সদর হাসপাতাল যেন ডেঙ্গু উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। মানুষ চিকিৎসা নিতে এসে ডেঙ্গুর ঝুঁকিতে পড়ছেন। নড়াইল থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আশপাশে ময়লা আবর্জনা, জলাবদ্ধতার অবস্থা দেখে যে কারো মনে হতে পারে এ যেন মশার বংশবিস্তারের কারখানা, যেখানে পানিতে কিলবিল করছে লাখ লাখ মশার লার্ভা। এমন চিত্র দেখা গেছে নড়াইল সদর হাসপাতালের আশপাশের বিভিন্ন স্থানে। অথচ হাসপাতালে মানুষ বিভিন্ন রোগ নিয়ে আসেন সুস্থ হওয়ার জন্য। শুধু হাসপাতালে নয়, পৌর এলাকার বিভিন্ন স্থানে ড্রেনগুলোর জলাবদ্ধতার কারণে মশার উৎপাত বেড়েছে কয়েক গুণ। দিনে ও রাতে মশার কয়েল বা মশারি টাঙ্গিয়ে বসবাস করতে হচ্ছে। যে কোনো সময় ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি নিয়েই বাস করতে হচ্ছে স্থানীয়দের। তার উপর বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতার। ড্রেন নির্মাণ না করায় এবং যে সামান্য ড্রেন আছে তা ঠিকমতো পরিষ্কার না করায় পানি জমে থাকে। এতে বিস্তার ঘটছে মশার। যেখানে মানুষ স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে, সেইখানে পানি এবার জমে থাকলে ডেঙ্গু বংশবৃদ্ধি হবে এবং আপনার নড়াইলের স্বাস্থ্য অবস্থা ভেঙে পড়বে। দিনের রাতে আমাদের মশার কয়েল ব্যবহার করতে অবস্থা আমাদের যে কোনো মুহূর্তে ডেঙ্গু আক্রমণ করতে পারে। সবাই আসলে অল্প বৃষ্টিতেই পানি জমে যায়, এই পানি নিষ্কাশনের কোনো পথ নেই এবং পৌরসভাও সেই পদক্ষেপ দেখছি না। এই দিয়ে আমরা এলাকাবাসী সবাই আতঙ্কে আছি, আমাদের প্রচুর ডেঙ্গুর প্রভাব পড়ার সম্ভাবনা আছে। তবে জেলা সদর হাসপাতালের এই কর্মকর্তা জানান, নড়াইলে ডেঙ্গুর প্রকোপ বর্তমানে নেই। বৃষ্টি যেভাবে হচ্ছে এভাবে চলমান থাকলে ডেঙ্গুর প্রকোপ মুক্ত থাকা যাবে। হাসপাতালের ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করার কথা পৌর কর্তৃপক্ষের বলেও জানান তিনি। এবছর আমাদের তুলনামূলকভাবে কম। এই মুহূর্তে আমাদের হাসপাতালে কোনো ডেঙ্গু রোগী নাই। গত এই এক সপ্তাহতেও নাই। তাতে বোঝা যায় যে ডেঙ্গুর যে প্রকোপ সেটা এবছরের জন্য নড়াইলে একটু কম বলা যায়। বৃষ্টি হয়তো বা কম হয়েছে, সে কারণেও হতে পারে। দ্রুত হাসপাতাল সহ শহরের বিভিন্ন স্থানের জলাবদ্ধতা নিরসন ও ড্রেন সংস্কার করে মশার বংশ বিস্তারে লাগাম টানবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। আশা জাগিয়েও বিদেশে আম রফতানি লক্ষ্যমাত্রার ধারের কাছেও যায়নি। 6,500 মেট্রিক টন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে মৌসুমের মাঝামাঝি পর্যন্ত গেছে মাত্র 21 টন। বৃষ্টি ও গরমের কারণে রপ্তানিযোগ্য না হওয়ার অজুহাত দেখিয়ে আগ্রহ দেখানো সবগুলো দেশই এখন না করছে। কামাল হোসেন ও তারেক রহমানকে সঙ্গে নিয়ে কাজী শাহেদের প্রতিবেদন।
দেশে ও বিদেশে রাজশাহী অঞ্চলের আমের চাহিদা বেশি। বিশেষ করে যে পরিমাণ আম রপ্তানি হয় তার ৭০% পূরণ হয় এই অঞ্চল থেকে। তবে নানা সংকটে আম রপ্তানির লক্ষ্যমাত্রা ছুঁতে পারছে না। চলতি বছর রাজশাহী অঞ্চলে রপ্তানিযোগ্য আম উৎপাদন হয়েছে ৬,৭২০ মেট্রিক টন। এর মধ্যে রাজশাহীতে ২০০, চাঁপাইনবাবগঞ্জে ৬,০০০, নওগাঁয় ৫০৫ এবং নাটোরে ১৫ মেট্রিক টন। আমের রপ্তানি মৌসুম শুরু হলেও চাঁপাইনবাবগঞ্জ থেকে ১৭ এবং নওগাঁ থেকে মাত্র ৪.৮ মেট্রিক টন আম গেছে। আইনারা চাঁপাইনবাবগঞ্জে তো দেখেছেন যে অনেকে বাগান ভিজিট করেছে এবং অনেক আম যাবে বলে করেছে, কিন্তু এখন পর্যন্ত আমার জানা মতে কোনো আম যে বিদেশে গেছে এটা মনে হয় না। মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়ের কাছে আমি আবেদন করব যেন আম রপ্তানির জন্য ট্রেসিবিলিটির বিষয়টা যেন গুরুত্ব দেওয়া হয়। বরেন্দ্রভূমিতে কিন্তু প্রচুর আম্রপালি বাগান আছে, সাথে বাড়ি ফোর যায়, বানানা কিছু যায়, এবারে যাবে। আর যেটা অনেক বেশির কথা বলছেন বা আমরা যেটা আশান্বিত হয়েছিলাম চায়নার ক্ষেত্রে আর কি, সেটার তথ্য আসলে আমার কাছে নাই। ফাইটোস্যানিটারি সনদ জটিলতার কারণে বিদেশে আম রপ্তানিতে বিলম্ব হয়। এবার গরম ও বৃষ্টির প্রভাব ফেলেছে আমের উৎপাদনে। তারপরও রপ্তানি হবে বলে আশাবাদী কৃষি বিভাগ। আমাদের যে সমস্ত রপ্তানিকারক প্রতিষ্ঠান যারা আমাদের বায়ার অথবা আমাদের উৎপাদকদের সাথে, কৃষকদের সাথে যারা কন্ট্রাক্ট ফার্মিং করছে, চুক্তি করছে, আশা করি আমাদের সেই চুক্তি মোতাবেক সে আম আমাদের সামনে রপ্তানি হবে। লম্বা একটা ঈদের ছুটি গেছে, এই সময়গুলোতে আম হারভেস্টও কম হয়েছে এবং পরিবহনের বন্ধ ছিল, যার জন্য আমাদের কিছুটা রপ্তানি কম হয়েছে। তবে এখন আবার নতুন করে আমাদের যে রপ্তানির যে কার্যক্রম সেটা শুরু হয়েছে। আমাদের এই মুহূর্তে আসলে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট তাদের চাহিদা অনুযায়ী অতটা না থাকার কারণে কৃষক কিছুটা বিড়ম্বনায় পড়েছে। অর্থনীতিবিদরা বলছেন চাষিরা উদ্যোগ নিলেও আম রপ্তানি নিশ্চিত করতে সরকারি তৎপরতা থাকা দরকার ছিল। এছাড়া রপ্তানির চেইনগুলোও আগে থেকে ধরে রাখার ব্যবস্থা নিতে পারত সরকার। আবার নতুন নতুন বাজার অনুসন্ধান করা এবং বাজারগুলোকে সম্প্রসারিত করা, এখন আমাদের সেই জিনিসটার হয়তো ঘাটতি রয়ে গেছে। বিদেশে আম রপ্তানিযোগ্য করতে চাষিদের জন্য সরকারের ৬২ কোটি টাকার প্রকল্প চলছে রাজশাহীতে। তারপরও বিপুল পরিমাণ আম পাঠাতে না পেরে দেশের সুপার শপই শেষ ভরসা চাষিদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।